রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আর আমি সকালে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। এখন আমি গোবিন্দের পুজো অর্চনা সব কিছু করে নেব। আর আমি রাতেই ঠাকুরের বাসনগুলো মেজে রাখি, কারণ তাহলে সকালে পুজো অর্চনা করতে একটু সুবিধে হয়। আর যদি রাতে না মাজা হয়, সকালে মাজলে খুবই দেরি হয়ে যায়, আর অন্যান্য কাজ করতে অনেকটা দেরি হয়। আর সকাল সকাল উঠে স্নান করে একটু মালাটা জপ করা যায়। আগের দিন যদি ঠাকুরের বাসনগুলো মেজে রাখা যায়, কিছু কাজ যদি ঠাকুরের আগের দিন করা যায়, তাহলে খুবই সুবিধে হয়। এখন দেখো আমার গিরিরাজকে স্নান করানো হয়ে গেছে। এখন আমি পুজো অর্চনা সব করে নেব। আর দেখো আজকে এই গোলাপটা ফুটেছে গাছে, আর এই গোলাপ আজকে আমি রাধারানীকে অর্পণ করব। এখন সকলের চরণে ফুল দিয়ে সাজিয়ে দেব, আর গিরিরাজকেও ফুল তুলসী সব অর্পণ করব। আর যে গাঁদা ফুল তোমাদেরকে দেখালাম, এই গাঁদা ফুল আমার মা পাঠিয়েছে। মায়ের ওখানে একজন গিয়েছিল এই দিক থেকে, সেখান থেকে মা একটু ফুল পাঠিয়েছে, আরও কিছু জিনিসপত্র পাঠিয়েছে। আর মায়ের ওখানে কেউ যখনই যায় তখনই মা কিছু না কিছু পাঠাবেই। দেখো এই গাঁদা ফুল তোমরা দেখছো, এই গাঁদা ফুলকে অনেকে বলে রক্ত গাঁদা, কিন্তু তা নয়। এই গাঁদার নাম কৃষ্ণ গাঁদা। একজন বৈষ্ণব মামাই বলেছিল এই গাঁদা ফুল দিয়েও পুজো করা যায়, এটা রক্ত গাঁদা নয়, এটা কৃষ্ণ গাঁদা। এখন দেখো আমি রাধারানীকে এই গোলাপটা অর্পণ করেছি। আর রনিত দত্ত আইডি থেকে একজন আমায় বলেছিলে আমি রাধারানীকে ফুল অর্পণ করিনি বলে তোমার খুব কষ্ট হয়েছিল। আজ এই গোলাপটা রাধারানীকে অর্পণ করেছি, তুমি খুশি হয়েছ তো? এখন দেখো আমি সকালে বাল্য সেবা দিয়ে দিয়েছি। আজকে আমার গোপাসনাদের ছানা দিয়ে বাল্য সেবা দিয়েছি। বাল্য সেবা হওয়ার পর একটু চরণামৃত নিয়ে নেব। আর দেখো বাইরে কতটা কুয়াশা পড়েছে, অনেকটাই বেলা হয়েছে, তবু এখনো কুয়াশা কাটেনি। তাই তোমাদেরকে একটু দেখালাম বাইরের অবস্থাটা কিরকম। রাধে রাধে। তোমরা তো দেখলে আমার পুজো অর্চনা সব হয়ে গেছে। আর আজকে সকালে আমার গোপাল সোনাদের ছানা দিয়ে ভোগ দিয়েছিলাম। আর এখন আমি 10টা ভোগের জোগাড় করব। 10টা ভোগের জন্য ভেবেছি একটু রুটি করব আর একটু বেগুন ভাজা করব। আবার সবজি আমান্নি করে দুপুরের রান্নারও জোগাড় করতে হবে। দেখা যাক কতটুকু কি তোমাদেরকে দেখাতে পারি। তোমরা অবশ্যই সকলে পাশে থেকো। রাধে রাধে। এখন রুটি আর বেগুন ভাজা করে নেব 10টা ভোগের জন্য। আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর আদিত্য ভাই বলেছ, দিদি ভাই তুমি ভালো আছো? হ্যাঁ ভাই, আমি খুবই ভালো আছি। আমরা জীবনে যেমনই থাকি না কেন, তবু আমাদেরকে ভালোই থাকতে হবে, কারণ আমরা মায়ের সংসারে বাস করি। আমাদের জীবনে দুঃখ কষ্ট, শরীরের দিক থেকে অসুবিধে সব কিছুই হবে, কিন্তু সব কিছুর মাঝে আমাদেরকে আনন্দে থাকতে হবে। শুধু এইটুকু আনন্দ নিয়ে যে গোবিন্দ আমাদেরকে কৃপা করে তার সেবা করার সুযোগ করে দিয়েছে। তুমি ভালো আছো তো ভাই? তোমরা সকলেই খুবই ভালো থেকো, এইটুকুই আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি। এই জগতের সকলকেই যেন গোবিন্দ ভালো রাখে। আর গোকুলানন্দ দাস তুমি বলেছ আমি কার শিষ্য, আমি এ কথাটি আরেকটি ভিডিওতে বলেছি, তুমি সেই ভিডিও থেকে দেখে নিতে পারো। আর তুমি তো বলেছিলে যে আমাদের বাড়িতে যে ভক্তটা এসেছিল সেই ভক্তকে তুমি চেনো, তুমি একবার ওনার সঙ্গে আমাদের বাড়িতে এসো। আর যেহেতু তোমার বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি, সে কারণেই তোমাকে এই কথাটা বললাম। আর তুমি আমাদের এখানে এলে আমার খুবই ভালো লাগবে। ভাই তুমি ভালো থেকো। এখন দেখো আমার রুটি ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুন ভাজা করে নিয়ে আমার গোপাল সোনাদের 10টা ভোগটা দিয়ে দেব। আর রূপক আমায় বলেছ, রাধে রাধে, তুমি আমার মা। তোমার এই কথা যখনই শুনি তখনই আমার খুবই ভালো লাগে, মনটা আনন্দে ভরে যায়। রূপক তুমি আমার সন্তানের মতন,
আর তোমার প্রতি আমার আরো বেশি স্নেহ এই কারণে যে তুমি এত অল্প বয়সে এই গোবিন্দ পথে এসেছো, এই ভক্তি জীবনে এসেছো। আর তার মধ্যে তোমার বাড়ির কেউ এই ভক্তি জীবনে আসেনি, আর তোমাকে একা সবকিছুই করতে হয়। এই কথা যখনই শুনেছি তখন থেকে তোমার প্রতি আমার একটু ভালোবাসা অনেকটা বেড়ে গেছে। তুমি একা হাতে এই গোবিন্দের সেবা কাজ করো এত ভক্তি সহকারে, এইটা যখনই শুনি তখনই আমার খুবই ভালো লাগে। আর তোমার মতো সন্তান পাওয়াও অনেক ভাগ্যের ব্যাপার। একদিন দেখবে তোমার বাড়ির সকলেই এই ভক্তি জীবনে এসেছে এবং তোমার পাশে এসে দাঁড়িয়েছে, আর তুমিও সেদিন আনন্দে গোবিন্দের সেবা কাজ করতে পারবে। কারণ এই জগতে যে যা চায় গোবিন্দ তার ইচ্ছা অবশ্যই পূরণ করে। আর সেই দিনটি দেখার জন্য তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, অনেক অনেক হরিনাম করতে হবে আর গোবিন্দের সেবা কাজ ভক্তি সহকারে করতে হবে। তাহলে দেখবে তোমার এই নামের প্রভাবে আর তোমার সেবার জন্য তোমার ইচ্ছে একদিন অবশ্যই পূর্ণ হবে। আর তার সাথে তোমাকে আর একটা কথা বলবো, তুমি যদি আমাকে সত্যি মায়ের মতনই দেখে থাকো তাহলে আমার কথাটি মেনো। তোমার পিতামাতা যদিও বা ভক্তি জীবনে আসেনি, তবু তুমি তাদেরকে কখনো অপমান করবে না, তুমি তাদেরকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, আর তুমি তাদের প্রতি সকল কর্তব্য পালন করবে। কারণ এই জীবনে হাজার কেউ গোবিন্দের সেবা কাজ করুক, তবু কেউ যদি পিতামাতার সেবা না করে তাহলে গোবিন্দ তাদের প্রতি কৃপা করে না। সে কারণে তোমাকে বললাম। আর তুমি তোমার পিতামাতাকে সম্মান করবে, দেখবে প্রভু তোমাকে ঠিক কৃপা করবে। আর এই জগতে কেউ যদি পিতামাতার সেবা করে তাতে গোবিন্দ আরো বেশি খুশি হয়। আর তোমার জন্য আমি আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করি, তোমার সকল ইচ্ছে যেন আমার রাধা দামোদর পূর্ণ করে, তোমাকে যেন আরো ভক্তি জীবনে অগ্রসর করে, তুমি যেন অনেক গোবিন্দের সেবা কাজ করতে পারো। আর তুমি ভালো থেকো আর অনেক অনেক গোবিন্দের সেবা কাজ করো আর অনেক হরিনাম করো। আর এখন দেখো আমি সবজি আমান্নি করে নিয়েছি আর রান্নাও বসিয়ে দিয়েছি। আজ বেশি কিছু রান্না করব না, আজকে অল্প করে একটু সবজি রান্না করব। আর আজকে একটু বেগুন পোড়া করেছি আর বেগুন ভাজা, আলু করলা ভাজা, আর সব কিছু দিয়ে সিম, বেগুন, ফুলকপি, আলু এই সবজিগুলো দিয়ে একটা পাতলা করে সবজি রান্না করব। আর ইতি তুমি জানতে চেয়েছো ঠাকুরের বাসন কি রাত্রে মেজে রাখা যাবে? হ্যাঁ ইতি, অবশ্যই তুমি গোবিন্দের বাসন রাতে মেজে রাখবে, কারণ ঠাকুর ঘর রাত্রে পরিষ্কার করে রাখাই উচিত। আর যদি কেউ তোমাকে এই কথাটা বলে থাকে যে রাত্রে ঠাকুরের বাসন মেজে রাখতে নেই, তাহলে মনে রাখবে সে সঠিকভাবে জানে না, সে কারণেই তোমাকে এই কথাটা বলেছে। আর রাত্রেই যখন ঠাকুরকে শয়ন দিয়ে দেবে তারপর ঠাকুর ঘরটা একটু মুছে রাখবে, আবার সকালে যখন গোবিন্দকে আবার জাগাবে তখনও আবার ঠাকুরের জায়গাটা মুছে নেবে। আর রাতেই বাসন মেজে রেখো। আর অনেক কিছুই গোবিন্দের সেবা কাজ রাতে এগিয়ে রাখা যায়, আমি অনেক কিছুই করি, তা তোমাদের সাথেও তো শেয়ার করি, তোমরা দেখে ওইভাবেই করো। আর ইতি তুমি ভালো থেকো, আর তুমি যেমন আমাকে মা বলে ডাকো আমিও তোমাকে মেয়ের মতনই দেখি। আর তুমি ভালো থাকো এইটুকুই আমি চাই। আর তার সাথে এটাও চাই যে তুমি যেন গোবিন্দ পথে অনেক অগ্রসর হও আর গোবিন্দের সেবা কাজ যেন অনেক করতে পারো, আর তার সাথে অবশ্যই অনেক অনেক হরিনাম করো। আর এখন দেখো আমার রান্না প্রায় হওয়ার মধ্যে, এখন এর মধ্যে একটু আদা জিরে বাটা দিয়ে একটু ভেজে নেব, তারপরে এর মধ্যে গরম জল দিয়ে দেব। আর পূর্ণিমা পাল আইডি থেকে এক বোন জানতে চেয়েছো একাদশীর পরদিন পুজোর সময় তো আচমন করতে হয়, কিন্তু পারণ না সেরে কি আচমন করা যাবে? আর একাদশীর আগের দিন তো দাঁত মাজতে হয়, কিন্তু একাদশীর পর দিন সকালে কি দাঁত মাজা যাবে? এক্ষেত্রে প্রথমত আমি এ কথা বলি যে দাঁত আমাদের অবশ্যই মার্জন করতে হবে, কারণ শাস্ত্রে লিখিত আছে দাঁত মার্জন না করে আমরা ঠাকুর ঘরে প্রবেশ করতে পারবো না। একাদশীর দিনও আমাদেরকে দাঁত মাজতে হবে, আর একাদশীর দিন করে দাঁত মাজার জন্য আলাদা ব্রাশ রাখতে হবে। আর একাদশীর দিন যে ব্রাশ দিয়ে দাঁত মাজা হবে সেই ব্রাশ দিয়ে পরের দিন দ্বাদশীর দিনও দাঁত মাজতে হবে। একাদশীর দিনে অনেকে অনেক ধরনের টুথপেস্ট ব্যবহার করে,
কিন্তু যে টুথপেস্টে লবণ থাকে না সেই টুথপেস্ট একাদশীর দিন ব্যবহার করা প্রয়োজন। আর দ্বাদশীর দিন পুজোর সময় অবশ্যই আমাদেরকে আচমন করতে হবে। আচমন করলে কোনো ক্ষতি নেই, তুমি আচমন করে পুজো করতে পারো। আর আমরা পালন করার আগেও আচমন করতে পারি। আর পুজো করার আগে অবশ্যই আমাদের আচমন করতেই হবে। আর আমাদের পালন করার নিয়ম অবশ্যই অন্নের দানা দিয়ে, সেই কারণে পালনের দিন আচমন করা কোনো দোষের নয়। তুমি ভালো থেকো বোন, আর বেশি করে হরিনাম করো আর গোবিন্দের সেবা কাজ করো। এখন দেখো আমি ভোগের থালাটা সাজিয়ে নিয়েছি। আজ তোমাদেরকে দেখালাম আমি কিভাবে ভোগের থালা সাজাই। এখন দেখো আমি ভোগ লাগিয়ে নিয়েছি, তোমরা সকলে ভোগ দর্শন করো। আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর যারা সাবস্ক্রাইব করনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। রাধে রাধে।